চারুকলায় ফের ফ্যাসিস্টের মুখাবয়ব নির্মাণ প্রচেষ্টা, রাতেও এগিয়ে চলছে কাজ। মার্চ ফর গাজায় স্লোগানে উত্তাল জনসমুদ্র, ইসরায়েলের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করার আহ্বান। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্য, সংস্কার দ্রুত এগিয়ে নিতে বললেন প্রধান উপদেষ্টা। ট্রান্সশিপমেন্ট নিয়ে ভারতের সাথে আলোচনার তাগিদ ব্যবসায়ীদের, বন্দরের সক্ষমতা বাড়ানোর পরামর্শ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21sheTV চ্যানেলে। চারুকলায় নতুন করে শুরু হয়েছে পুড়িয়ে দেওয়া ফ্যাসিস্টের মুখাবয়ব তৈরির কাজ। হাতে একদিন সময় থাকলেও এর মধ্যেই তৈরি করা সম্ভব হবে বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সোহেল সামির রিপোর্ট। বাংলা নববর্ষ ১৪৩২ বরণে যখন ক্ষণ গণনা চলছে, রাত দিন পরিশ্রম শেষে আনন্দ শোভাযাত্রার জন্য যখন পুরোটাই প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে এমন ঘটনার সাক্ষী হল চারুকলা প্রাঙ্গণ। এবারের আনন্দ শোভাযাত্রা সবচেয়ে আকর্ষণীয় মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়িয়ে ছাই করে দেয় দুর্বৃত্তরা, যা নির্মাণ করা হয়েছিল শেখ হাসিনার অবয়বে। তবে দমে যায়নি চারুকলার শিক্ষার্থীরা। মহা উৎসাহ উদ্দীপনায় আবার নতুন করে ফ্যাসিস্টের মুখাকৃতি তৈরির কাজ শুরু হয়েছে। এর মধ্যে শেষ হয়েছে শান্তির পায়রা মেরামত কাজ। সবকিছু নিয়ে ঠিকঠাক মতোই বছর বরণ করতে পারবে বলে আশাবাদ এই শিক্ষকের। অলরেডি আপনি দেখেছেন যে আমার পেছনে যে শান্তির পায়রাটুকু আছে, মানে পায়রা তো প্রায় অর্ধেকেরও বেশি কিন্তু পুড়ে গেছিল, তো সেই পায়রাটাকেও কিন্তু সংস্কার করা হচ্ছে প্রায় ঠিকঠাক। আমি এই জায়গাটা আশাবাদী, এরকম শান্তির বার্তা আমরা দিয়েই যাব। যত বাধা আসুক, সব বাধা পেরিয়ে আমরা একই ছায়াতলে এই বাংলাদেশের মানুষ সবাই একত্রে থাকতে চাই, সেই বার্তা দিতে চাই। সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য রাতেও কাজ করছেন শিক্ষার্থীরা। ফ্যাসিস্টের যে মুখাবয়বকে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল বর্ষবরণের উৎসবে, যাতে এই ফ্যাসিস্টের মুখাবয়ব দেখে মানুষ তাদের ঘৃণা প্রকাশ করতে পারে, মানুষ যেন সচেতন হয় যে ভবিষ্যতে আর কেউ যেন ফ্যাসিজম এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে না পারে। বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা কোনো ছেলে খেলা হিসেবে নিলে হবে না। আইন শৃঙ্খলা রক্ষার জন্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ছাত্র জনতা যারা আছে তাদেরকে আরও ঐক্যবদ্ধভাবে এই প্রচেষ্টাকে সামনের দিকে এগিয়ে নিতে। চারুকলায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। সোহেল সামি, ২১শে টেলিভিশন, ঢাকা। গাজা ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। দুপুর থেকেই ফিলিস্তিনের পতাকা নিয়ে স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকার রাজপথ। পরে সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়। দলমত নির্বিশেষে লাখো জনতার উপস্থিতিতে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি আর মোনাজাতের মাধ্যমে শেষ হয় কর্মসূচি। সুমন রায়হানের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। ছাত্র জনতার আয়োজনে ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে মার্চ ফর গাজা সমাবেশে যোগ দিতে সকাল থেকে রাজপথে নামে লাখো জনতার ঢল। ফিলিস্তিনের পতাকা হাতে নিপীড়ন বিরোধী স্লোগানে প্রতিবাদ মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। বিকেল 3:15টার দিকে বিখ্যাত কারি আহমদ বিন ইউসুফের কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এতে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। গাজার মানুষের উপর জুলুম বন্ধের দাবিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সংহতি প্রকাশ করেন বক্তারা। বিকেল 4টায় ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। গাজায় প্রতিদিন যে রক্তপাত, যে ধ্বংস চলছে, তা কোনো একক সরকারের ব্যর্থতা নয়, বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের উপর
চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। সবশেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিকের মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ড চলছে ফিলিস্তিনের গাজায়। এই হত্যাকাণ্ড যেন অচিরেই বন্ধ হয়, আর কোনো শিশু আর কোনো মুসলিম যেন হত্যাকাণ্ডের শিকার না হয়, সেই দাবি তুলেছেন এখানের লাখো জনতা। মানব শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ফিলিস্তিনি ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীতে নামে বিক্ষুব্ধ মানুষের জনস্রোত। শহর জুড়ে প্রতিবাদী মিছিলের সব পথ এসে মেশে সোহরাওয়ার্দী উদ্যানে। আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতে মার্চ ফর গাজা কর্মসূচি থেকে আসে বিশ্ব মুসলিমের ঐক্যের ডাক। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ঢাকার অলিগলি থেকে মহাসড়ক, কোথাও ঠাঁই নেই তিল ধারণের। স্মরণকালে এমন জনস্রোত দেখেনি দেশের মানুষ। জনসমুদ্রে পরিণত হয়ে সব পথ মিশে যায় সোহরাওয়ার্দী উদ্যানে। ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফর গাজায় অংশ নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন দলমত নির্বিশেষে সব স্তরের মানুষ। বাদ যায়নি নারী, শিশু, বৃদ্ধ, কোনো বয়সের মানুষই। তাদেরকে যা দেখতেছি যে মারপিট তারা করতেছে, তাদের সেই ব্যথা নিয়ে আজকে আমি এই টাকের মধ্যে সেটা খুব কষ্ট করে ব্যথা নিয়ে আসছি। শুধু আল্লাহর জন্য এবং আমাদের ফিলিস্তিনের ভাই বোনের জন্য। তারা কত নির্মমভাবে ওদেরকে হত্যা করা হচ্ছে, এটা দেখার পরে সহ্য হচ্ছে না। ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতে চাই। ইসরায়েলি গণহত্যার নিন্দা এবং তা বন্ধ করতে নানা ধরনের স্লোগানে উত্তাল ছিল এসব মিছিল। বিকাল ৩টা থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজপথে নামে মানুষের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই চলে আসেন আগের দিন। কাল রাতে শেরপুর থেকে আমরা মার্চ ফর গাজার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং আজকে আমরা অংশগ্রহণ করেছি। আমি আসছি নোয়াখালীর থেকে, কালকে আসছি গাজার ইহুদিদের বিরুদ্ধে সোচ্চার হয়ে, আমার ফিলিস্তিনের পক্ষপাতী হয়ে। সবার হাতে হাতে ছিল ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে প্ল্যাকার্ড, ফেস্টুন। মুখে ছিল ইসরায়েলের প্রতি ঘৃণার স্লোগান। গণহত্যাকারী ইসরায়েল যেভাবে মুসলমানদের উপরে অত্যাচার করতেছে, আমরা এটা চাই না। ইসরায়েলকে গণহত্যা করার জন্য, বন্ধ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের যদি বাংলাদেশের সাথে ইসরায়েলের বর্ডার থাকতো, আজকে আমরা দেখেই দিতাম ইসরায়েলকে যে মুসলিম কাকে বলে। আমি ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনকে মুক্তি করতে চাই। বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যের ডাক উঠে আসে মার্চ ফর গাজার এই কর্মসূচি থেকে। এমন বর্বরতার পরও মুসলিম বিশ্ব নেতাদের চুপ থাকায় ক্ষোভে ফেটে পড়েন তারা। কর্মসূচি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয় রাজধানী জুড়ে। মার্চ ফর গাজার মাধ্যমে এক নতুন ইতিহাস তৈরি করল বাংলাদেশ। এই কর্মসূচির মধ্য দিয়ে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান দেখিয়েছে বাংলাদেশের মুসলমানরা। বাংলাদেশের মুসলমানদের এই গর্জনের মধ্য দিয়ে সারা পৃথিবীর মুসলিম সমাজ সোচ্চার হবে বলে মনে করছেন বিক্ষোভকারীরা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। আগামী ডিসেম্বর থেকে জুন মাসে জাতীয় নির্বাচনে লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে আজ শনিবার বিকেলে এক বৈঠকে তিনি এই তাগিদ দেন। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং সদস্য বদিউল আলম মজুমদার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে আলী রিয়াজ ও বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন। ভারত সরকারের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় দীর্ঘমেয়াদে বাংলাদেশই লাভবান হবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তবে ভারতের এই সিদ্ধান্তকে আঞ্চলিক বাণিজ্য বিকাশের পথে বাধা হিসেবে দেখছেন তারা। ট্রান্সশিপমেন্ট ও ট্রানজিট সুবিধা বাতিলের মতো পাল্টাপাল্টি সিদ্ধান্ত নিলে বাংলাদেশ ও ভারত কোনো দেশই লাভবান হবে না বলেও মত তাদের। এদিকে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ঝুঁকি মুক্ত রাখতে দ্রুত সময়ে দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর উপর জোর ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদদের। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে। ভারতীয় বন্দর ব্যবহার করে গত 15 মাসে 46 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। পণ্য পাঠানো হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, ইউরোপ সহ বিশ্বের অন্তত 36টি দেশে। তবে হঠাৎ করেই তৃতীয় দেশে বাংলাদেশি পণ্য পাঠানোর এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত।
এমন বাস্তবতায় দেশের রপ্তানি খাতের জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ভারতকে দেয়া বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট ও নৌ প্রোটোকল সুবিধা বাতিলের দাবি তুলছেন কেউ কেউ। তবে ব্যবসায়ীরা বলছেন, ভারতের এই সিদ্ধান্ত সাময়িক চাপ তৈরি হলেও দীর্ঘমেয়াদে বাংলাদেশ লাভবান হবে। এক্ষেত্রে নিজ দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন তারা। আমাদের যে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেগুলো কিভাবে উন্নত করা যায় এবং সেগুলোর সক্ষমতা কিভাবে বাড়ানো যায়, ট্রেড, আমি বলবো কার্গো ফেসিলিটি, যেসব আমাদের এলাইড ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলোর উপরে জোরদার করে আমাদের এখান থেকে এক্সপোর্ট করার সক্ষমতা অবশ্যই বাড়াতে হবে। অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত আঞ্চলিক সম্ভাবনা ও বাণিজ্য বিকাশের জন্য সহায়ক নয়। পাল্টাপাল্টি পদক্ষেপের পথে না হেঁটে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের পরামর্শ তাদের। এছাড়া বিকল্প রপ্তানি রুট তৈরির কথাও বলছেন তারা। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সম্পর্কের উন্নয়নের মাধ্যমে একটা, দ্বিতীয় যদি আমরা একবারে আর নাই পারি তাহলে আমাদের বিকল্প খুঁজতে হবে। সেটি হচ্ছে যে সরাসরি প্লেনে নিয়ে যাওয়া, কার্গোতে নেওয়া, পাশাপাশি আমাদের দেশের উৎপাদন খরচটা কমানো, খরচ কমিয়ে যেন আমরা এই যে বাড়তি খরচটা যেন আমরা পোষায় নিতে পারি। এদিকে গেল ৩ বছর ধরেই ভারতের তৈরি পোশাক আমদানিতে বাংলাদেশের অংশীদারিত্ব 40% উপরে। সবশেষ 2024 সালে দেশটি মোট তৈরি পোশাক আমদানি করেছে $154.58 লাখ, যার মধ্যে $63.37 লাখ পোশাক নিয়েছে বাংলাদেশ থেকে। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলা চলছেই, নিহতদের বেশিরভাগ নারী ও শিশু, বলছে জাতিসংঘ। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আনতে দেশে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থার প্রস্তাব দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আর পতিত ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ একসঙ্গে সামরিক বাহিনীর সাথে জনগণের দূরত্ব বাড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ইন্ডিয়া টুডেতে দেয়া ব্যারিস্টার তানিয়া আমিরের বক্তব্য রাষ্ট্রদ্রোহ বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান। শনিবার রাজধানীতে রাওয়া ক্লাবে আয়োজিত এক সেমিনারে এসব বক্তব্য তুলে ধরেন তিনি। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। রাষ্ট্র সংস্কারের রাজনীতি প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী কিভাবে করা যায় তা নিয়ে শনিবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে এই সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, দেশের জনগণ এবং সেনাবাহিনীর সদস্যদের ভারতীয় আধিপত্যবাদ আকাঙ্ক্ষা সম্পর্কে সচেতন হওয়া উচিত। শেখ হাসিনা তার কোটারির মাধ্যমে এই প্রশ্নটা সে উত্থাপন করিয়েছে এবং এই প্রশ্ন উত্থাপনের মাধ্যমে সেনাবাহিনীর সাথে জনগণের একটি অনভিপ্রেত দূরত্ব তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে গত 27 মার্চ হোয়াটস অন বাংলাদেশি আর্মি চিফস মাইন্ড নামক এক প্রবন্ধে ব্যারিস্টার তানিয়া আমির সেনা অভ্যুত্থানের উস্কানি দিয়েছেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল বলছেন মাহমুদুর রহমান। আওয়ামীপন্থী বাংলাদেশি একজন ব্যারিস্টার, আমি মনে করি সে একজন ভারতীয় এজেন্ট। ইন্ডিয়ার একটা পত্রিকায় একজন যখন এই ধরনের সাক্ষাৎকার দেয়, সে আসলে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ করছে। আমি যতটুকু আইন জানি, আমার মতে তানিয়া আমির রাষ্ট্রদ্রোহ করেছেন। এদিকে দেশে প্রেসিডেন্ট পদ্ধতি প্রবর্তনের প্রস্তাব দিয়েছেন সাংবাদিক মাহমুদুর রহমান। একই সঙ্গে 11 সদস্য বিশিষ্ট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার প্রস্তাবও দেন তিনি। প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যাওয়া ছাড়া আমাদের এখান থেকে মুক্তির কোনো সুযোগ নাই। যদি আমরা রাষ্ট্রকে সঠিক পথে আনতে চাই, 2 টার্ম, 5 বছরের 2 টার্ম, এর বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবেন না। এটাই হচ্ছে আমার প্রস্তাব। প্রেসিডেন্টের সাথে সংসদের একটা ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। রাওয়া আয়োজিত সেমিনারে বক্তারা বিভিন্ন সময় রাজনীতিতে সশস্ত্র বাহিনীর রাজনৈতিক ভূমিকা তুলে ধরেন। সশস্ত্র বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাবমুক্ত রাখার কথাও উঠে আসে বক্তাদের আলোচনায়। প্রতিটি নাগরিক যখন বাইরের কিংবা আভ্যন্তরীণ হুমকির বিরুদ্ধে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হবেন, নিজেদের প্রস্তুত করবেন, তখন আর সশস্ত্র বাহিনীকে দূরের কোনো বিজাতীয় প্রজাতি বলে মনে হবে না। 1971 সালে পর থেকে ভারত আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে বিভিন্ন গ্রুপ সৃষ্টি করার অব্যাহত প্রচেষ্টা চালায়। কখনো তারা সফল হয়েছে,
কখনো বিফল হয়েছে, কিন্তু তারা তাদের প্রচেষ্টা অব্যাহতভাবে চালু রেখেছে। অ্যানুয়াল শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। 21 টেলিভিশনের 25 বছর পূর্তি উপলক্ষে মৌলভীবাজারে 21-এর 15 দিনব্যাপী রজত জয়ন্তী উৎসব উদ্বোধন করা হয়েছে। শ্রীমঙ্গলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন। 21 টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। পরে নৃত্য পরিবেশন করে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা। একুশের 25তম বর্ষ পূর্ষবর্তী আজ এখানে ঝুমর নৃত্য প্রতিযোগিতা আমাদেরকে এখানে দেওয়া হয়েছে। টেলিভিশনের এই 25 বছর পূর্তিতে 21 টিভির সাথে সম্পৃক্ত সবাইকে অভিনন্দন শুভ রজত জয়ন্তীতে। এর সাথে শেষ করছে 21-এর সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। চারুকলায় ফের ফ্যাসিস্টের মুখাবয়ব নির্মাণ প্রচেষ্টা, রাতেও এগিয়ে চলছে কাজ। মার্চ ফর গাজায় স্লোগানে উত্তাল জনসমুদ্র, ইসরায়েলের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করার আহ্বান। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্য, সংস্কার দ্রুত এগিয়ে নিতে বললেন প্রধান উপদেষ্টা। ট্রান্সশিপমেন্ট নিয়ে ভারতের সাথে আলোচনার তাগিদ ব্যবসায়ীদের, বন্দরের সক্ষমতা বাড়ানোর পরামর্শ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।